হ্যালো, আসসালামু আলাইকুম। খুব শকিং একটা নিউজ দিয়ে ভিডিওটা শুরু করছি। সাকিব আল হাসান তিনি টি-20 থেকে অবসর নিয়েছেন। সেই সাথে আগামী সাউথ আফ্রিকার যে টেস্ট সিরিজ ঘরের মাঠে মিরপুরে, সেইখান থেকে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিবেন। এটা নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচাইতে বাজে দিনগুলোর মধ্যে একটা। কারণ সাকিব আল হাসান, এই সাকিব আল হাসানকে নিয়ে কত ধরনের বিতর্ক, কত ধরনের কথাবার্তা, কত ধরনের বিতর্ক তার সাথে লেগেই থাকে। বাট সাকিব আল হাসান, সে একজন সাকিব আল হাসান এবং পৃথিবীতে এবং ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসানের মতো প্লেয়ার একবারই আসে। এবং সাকিবকে নিয়ে এরকম একটা ভিডিও বানাইতে হবে এত তাড়াতাড়ি, সেটা কখনো কল্পনাও করতে পারেনি যে সাকিব আল হাসানকে নিয়ে এরকম একটা ভিডিও বানাইতে হবে। একটু খারাপ লাগতেছে বলতে খুবই খারাপ লাগতেছে, কারণ ছোটবেলা থেকে এই প্লেয়ারদেরকে দেখে বড় হয়ে আসছে। এবং যখন তামিম ইকবাল অবসর নিয়েছিলেন, তখনও কিন্তু এরকম একটা ইমোশনাল কাজ করছে আমার ভিতরে। অ্যান্ড সাকিব আল হাসানের এই ঘোষণাটা যখন আসলো, এমন একটা সময় আসলো যখন হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে নতুনদের একটা অগ্রযাত্রা শুরু হওয়ার পথে। সাকিব হয়তো তিনি বুঝে গেছেন যে তার শেষটা শুরু হয়ে গেছে। এবং তার যে চোখের প্রবলেম হচ্ছিল, যে তিনি ঠিকমতো ব্যাটিং, তার স্ট্যান্ডটা ঠিক করতে পারছিলেন না, সেই সাথে তার হেড পজিশন যেটা, সেটাও ঠিক হচ্ছিল না। এবং তার যে ব্যাটিংটা বা তিনি যেভাবে খেলতে চান, এবং সাকিব কিন্তু সবসময় বলেছেন যে আমি কখনো দলের অ্যাজ এ প্যাসেঞ্জার হিসেবে খেলতে চাই না, আমি সবসময় দলে ড্রাইভার হিসেবেই খেলতে চাই। সো সাকিব কিন্তু এটা অনেক আগে থেকে বলে আসছেন। সেই সাথে সাকিব আল হাসান এটাও বলেছেন যে বাংলাদেশের যে দলটা আছে, এই দলের স্বার্থে তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে তিনি প্রস্তুত আছেন। এবং দলের স্বার্থে তিনি যখন মনে করবেন যে দলের আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে খেলতেছি, আমি ড্রাইভিং সিটে নেই, তখন তিনি অবসর নেবেন। এবং সেই সাথে তিনি এটা ঘোষণা করলেন আজকে কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে এসে তিনি ক্লিয়ার করলেন যে তিনি টি-20 সিরিজ থেকে, মানে ভারতের বিপক্ষে টি-20 সিরিজের আগে তিনি টি-20 থেকে অবসর নিলেন। সেই সাথে আগামী টেস্ট, সাউথ আফ্রিকার সাথে যে টেস্ট সিরিজটা ঘরের মাঠে মিরপুরে হবে, সেখানে তার টেস্ট ক্রিকেটের ইতিটাও সেখানে ঘটবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ ক্রিকেটটা বলতে গেলে এক রকমের অচল হয়েই পড়বে। কারণ এই সাকিব আল হাসানকে নিয়ে আমি অনেক সমালোচনা করেছি, বাট প্রবলেম হচ্ছে যে সাকিব আল হাসানের মতো প্লেয়ার পুরো ক্রিকেট বিশ্ব অনেক দিন পর্যন্ত ওয়েট করতে হবে এরকম একটা প্লেয়ার, এরকম একটা লিজেন্ড প্লেয়ার আসার জন্য। এবং সাকিব আল হাসানের যে রেকর্ডগুলো আছে, সেই রেকর্ডগুলো চাইলে আপনি ভাঙতে পারবেন না। এবং সাকিব আল হাসানের যে পরিসংখ্যানগত বাংলাদেশের যে তিনি সর্বকালের সেরা প্লেয়ার, সেটাও কিন্তু আপনি কোনোভাবে ডিসএগ্রি করতে পারবেন না। এবং সাকিব আল হাসানকে নিয়ে পুরো বাংলাদেশের মানুষ কতটা মানে আমোদ করত, কতটা গর্ব করত, এবং বাংলাদেশকে বহির্বিশ্বে চেনানোর জন্য সাকিব আল হাসানের যে কত বড় ভূমিকা ছিল, সেটা কিন্তু একমাত্র আমরা যারা ছোটবেলা থেকে ক্রিকেটটা দেখে আসছি তারাই কিন্তু জানি। এবং সাকিব আল হাসান যখন 2006-7 দিকে তার অভিষেক হয়, এবং তারপর থেকে বাংলাদেশকে তিনি যেভাবে সার্ভিস দিয়ে এসেছেন, কখনো ব্যাটিং, কখনো বোলিং, কখনো দলের প্রয়োজনে ক্যাপ্টেন্সি, কখনো ফিল্ডিং, সব ডিপার্টমেন্টে তিনি ছিলেন সেরা। এবং প্রত্যেকটা প্লেয়ারের আসলে আসলে একটা কথা আছে না, নক্ষত্রেরও একদিন পতন ঘটে। তো সাকিব আল হাসানের প্রবলেম হচ্ছে তিনি চোখে একটা প্রবলেম নিয়ে তিনি অনেকদিন হলো এটাই প্রবলেমটা ফেস করতেছে। এবং তার যে ন্যাচারালি যে খেলা, সেটাও একটি ইম্প্যাক্ট পড়েছেন। সেই সাথে তার রাজনীতিতে জড়িয়ে যাওয়া, এটাও কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়েছে তার ক্যারিয়ারের এই আজকের অবস্থানে আসার জন্য। সো সাকিব আল হাসানকে নিয়ে ফুল ডিটেলস ভিডিও বানাইতে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে। বাট খারাপ লাগে একটাই, যে সাকিব আল হাসানকে আমরা হারাইয়ে ফেলতেছে, এবং সাকিব আল হাসানের খেলা আমরা কখনো দেখতে পারবো না। এবং আমি নিজে অনেক বেশি সৌভাগ্যবান যে সাকিব আল হাসানের খেলা আমি মাঠে বসে দেখেছি। ইনশাল্লাহ সামনে যে সাউথ আফ্রিকার সাথে যে টি-20 অর্থাৎ টেস্ট সিরিজটা হবে, সেটাও আমি সাকিবকে মাঠে বসে থেকে বিদায় জানাবো, এবং মাঠে বসে থেকে তার খেলাটা উপভোগ করবো ইনশাআল্লাহ। এবং সাকিব আল হাসানের জন্য শুভকামনা, তার যে পরবর্তী জীবনটা, তার জন্য শুভকামনা। এবং বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পোর্টসম্যান এবং সেরা প্লেয়ার কিন্তু সাকিব আল হাসান, এটা কিন্তু নিঃসন্দেহে। এবং সাকিব আল হাসানকে নিয়ে যে যত মন্তব্যই করুক না কেন, সাকিব আল হাসান ছিলেন সাকিব আল হাসান। এবং তিনি যখন অতিরিক্ত বিতর্কে মুখে পড়েছেন, তিনি কিন্তু পারফরমেন্স দিয়ে সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন। এবং সেই সাথে সাকিব আল হাসানের মতো একজন প্লেয়ারকে আমরা কখনো দেখিনি তিনি মাঠের ভিতরে ভেঙে পড়েছেন বা মাঠের বাইরে ভেঙে পড়েছেন। তিনি তার মতো করে
কাজ করে গেছেন। কে কি বলল না বলল সেটার দিকে তার কোনো নজর তিনি কখনো দেননি। তিনি দলের প্রয়োজনে তিনি সবকিছু করেছেন এবং আমার খুব মনে পড়ে 2012 সালের এশিয়া কাপের ফাইনালটা পাকিস্তানের বিপক্ষে 2 রানে হারার পরে মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরে যে কান্নাটা সাকিবের, এইটা আসলে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা একটা ফ্রেম হয়ে থাকবে সারা জীবন। এবং সাকিব আল হাসানের কান্না আমি ওই প্রথমে একদিন দেখেছিলাম এবং ওইটাই শেষ। এরপরে সাকিব আল হাসানের কান্নাটা আমি কখনো দেখিনি। এবং তিনি সর্বশেষ যে কান্নাটা করেছেন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে শেষ ম্যাচটাতে, তিনি যখন ব্যাটিং ঠিকমতো করতে পারছিলেন না, বল ঠিকমতো দেখতে পারছিলেন না। তো সব কিছু মিলে সাকিব আল হাসানের কেরিয়ারটা অনেক বেশি সমৃদ্ধ এবং বাংলাদেশ ক্রিকেট ইতিহাস তথা ক্রিকেট বিশ্বে সাকিব আল হাসানের মতো একজন অলরাউন্ডার আসবে অনেক বছর পর, অনেক বছর পর পর আসবে, কখনো নাও আসতে পারে। সো আমরা একটা জিনিস সবসময় চিন্তা করতাম যে সাকিব আল হাসান যদি আজকে ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের হতো, তাহলে তিনি সর্বকালের সেরা টেস্ট ক্রিকেটার বা যে কোনো ফরম্যাটের তিনি নায়ক হয়ে থাকতেন এবং তিনি একটানা দীর্ঘদিন পর্যন্ত 3 ফরম্যাটের সেরা অলরাউন্ডার হিসেবে থাকার একমাত্র রেকর্ড কিন্তু তার আন্ডারে। সো সাকিব আল হাসানের জন্য শুভকামনা, তার পরবর্তী জীবনটা অনেক বেশি সুখের হোক।